আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি যেটা করব সেটা হলো আপনাদের সামনে আমার নিজের একটা পেপার সম্পর্কে আলোচনা করব, যে পেপারটা আমি কিভাবে লিখলাম বা পেপারটা লেখার মোটিভেশন আমার কাছে কোথা থেকে আসলো। তো যখন আপনাদের প্রথম পেপার থাকে তখন আসলে মোটিভেশন বলতে যে কাজ করাটাই আসলে মোটিভেশন হিসাবে কাজ মানে কাজ করে থাকে। কিন্তু যখন আপনাদের অনেক দিন হয়ে যায় রিসার্চ ফিল্ডে, তখন দেখা যায় কি মোটিভেশন হিসাবে যেটা কাজ করে সেটা হলো, যেমন আমি কোনো পেপার পড়লাম, একটা পেপারে না হইতে পারে যে একটা ব্লাড ক্যান্সারের কাজ আমার খুবই ভালো লাগে বা ভালো লাগছে, যে এই কাজটা আমি ট্রাই করতে পারি। যে আবার হতে পারে যে এই পেপারের এই জিনিসটা আমার মনে হয় যে ওরা এই জিনিসটাকে কন্ট্রিবিউট করতে পারে না, বাট আমি যদি কাজ করি আমি এই জিনিসটা কন্ট্রিবিউট করতে পারি। তো তখন সেটা আপনার পেপারের কন্ট্রিবিউশন হিসাবে সামনে চলে আসে। তো এভাবেই দেখা যায় কি আমরা নিজেদের পেপার থেকে একটা কন্ট্রিবিউশন হাইলাইট করে নিয়ে আসতে পারি। তো আজকে আমরা এই পেপারটা আলোচনা করার মাধ্যমে পুরো পেপার কিভাবে লিখতে হয় সেই জিনিসটা সম্পর্কে জানার চেষ্টা করব। তো যেহেতু আমি আপনাদের সামনে পেপারটা রিভিউ করব, তাই আমি পেপারটার অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করব। বাট যখন দেখা যায় যে আমরা পেপারটা নিজে লিখতেছি, তখন আমি সবসময় আপনাদের সাজেস্ট করবো কি আপনারা রেজাল্ট পার্ট থেকে পেপার লেখা শুরু করেন। তো শুরু করা যাক। তো আমাদের সামনে প্রথমে যে জিনিসটা আছে সেটা হলো অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট হলো একটা পেপারের সামারি ভার্সন, যে আসলে পুরো পেপারটাই কি কাজ হয়েছে সে সম্পর্কে অ্যাবস্ট্রাক্টে আসলে আমরা বুঝতে পারি। যেমন ব্লাড ক্যান্সার ক্যান অনলি বি ডায়াগনোসড প্রপারলি ইফ ইট ইজ ডিটেক্টেড আর্লি। এখানে বলা হয়েছে যে আসলে ব্লাড ক্যান্সার কেন ডিটেক্ট করা উচিত আর্লি। ইচ ইয়ার মোর দেন 1.2 মিলিয়ন নিউ কেসেস অফ ব্লাড ক্যান্সার আর রিপোর্টেড ওয়ার্ল্ড ওয়াইড। এখানে বলা হইতেছে যে আসলে ব্লাড ক্যান্সারের কি দিকগুলো আছে, কতজন লোক আক্রান্ত হইতেছে। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা প্রথম কিছু লাইনে আলোচনা করছি। দেন বলা হয়েছে দ্য ইম্পর্টেন্স অফ ক্যান্সার ডিটেকশন অ্যান্ড ক্লাসিফিকেশন হ্যাজ প্রমোটেড রিসার্চ টু ইভালুয়েট deep convolutional neural network for the purpose of the classifying blood cancer. The objective of this research is to conduct an in-depth investigation of the efficiency and the objective of this research is to conduct an in-depth investigation of the efficiency and suitability of modern convolutional neural network architecture for the detection and classification of blood malignancies. তো যেহেতু এই রিসার্চে আমরা ডিপ নিউরাল নেটওয়ার্কের উপরে কাজ করছি, তো এখানে আসলে ডিপ নিউরাল নেটওয়ার্কের একটা ছোট আইডিয়া দেওয়া হয়েছে যে আসলে এটা কেন ইম্পর্টেন্ট বা কি জন্য এটা ডিটেকশন ক্লাসিফিকেশনটার জন্য ইম্পর্টেন্ট, সেটাকে আমরা জানানোর ট্রাই করছি। দেন আমাদের এই রিসার্চটা কিসের উপরে ফোকাস করছে সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করছি। যেমন এখানে বলা হয়েছে দিস স্টাডি ফোকাসেস অন ইনভেস্টিগেটিং দ্য পোটেনশিয়াল অফ ডিপ কনভলিউশনাল নেটওয়ার্ক। যে এটা কিসের উপরে ফোকাস করতেছে সে সম্পর্কে আমরা কথা বলছি। এখন এই পেপারটা কি প্রোভাইড করছে সেটা সম্পর্কে যদি আমরা কথা বলি, এখানে আমরা বলছি দিস পেপার ইনভেস্টিগেট ইনটু 5 ডিপ লার্নিং আর্কিটেকচার ডিরাইভ ফ্রম সিএনএন। দিস মডেল আর ভিজিজি 19, ResNet 152 version 2, ERESNet 152, ResNet 101 and DesNet 201. Integrate ensemble learning technique with transfer learning strategy. A comparison of DenseNet, VGG19 and ERESNet shows that DBS outperform the CNN. যেটা আমাদের ensemble মডেল ছিল সেটা আসলে আউটপারফর্ম করছে বাকি মডেলগুলোকে। এই জিনিসটাই এখানে বলা হয়েছে। With transfer learning, DenseNet had 95% accuracy, VGG19 had 72.29% and ERESNet had 94.16%. In this study, the ensemble DBS model achieved 98.76 accuracy. So based on our study, the ensemble DBS model is the best for detecting and classifying blood cancer. আর এখানে আমাদের কিওয়ার্ডগুলো আলোচনা করা হয়েছে, যে এখানে কি কি কিওয়ার্ড আমাদের পেপারে আছে সেগুলো সম্পর্কে। তো এখন আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ইন্ট্রোডাকশন পার্টটা। আমাদের অ্যাবস্ট্রাক্টের পরে ইন্ট্রোডাকশন পার্টটা আসে। তো ইন্ট্রোডাকশন পার্টটা আমি সবসময় প্রিফার করি যে যদি আপনারা একদমই ইনিশিয়াল স্টেজে থাকেন, যে এত ভালোভাবে বুঝতেছেন না বা লেখা ট্রাই কিভাবে হবে না হবে, তো সবসময় ইন্ট্রোডাকশনটা 4টা প্যারাগ্রাফে কনভার্ট করা খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট প্যারাগ্রাফটা থাকবে আপনি যেই ডিজিজটা নিয়ে কথা বলতেছেন বা যে কাজটা নিয়ে কথা বলতেছেন সেটা সম্পর্কে বলা।
প্রথমটাই হলো মানে সেটা সম্পর্কে, লাইক আমি যদি ব্লাড ক্যান্সার নিয়ে কাজ করি তো আমার ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে ব্লাড ক্যান্সার সম্পর্কে, শুধুমাত্র ব্লাড ক্যান্সার জিনিসটা কি, এটা কতটা ক্ষতি করতেছে, কতজন মানুষের মধ্যে আছে, কোন ধরনের জেন্ডারের মধ্যে এটা বেশি দেখা যাইতেছে, এই বিষয় সম্পর্কে কথা বলা। আর সেকেন্ড প্যারা যেটা আপনারা করবেন সেটা হলো পেপারের মধ্যে যে কয়টা আপনারা মডেলের কাজ করতেছেন বা করবেন ওইগুলোর সাথে মিল রেখে প্রিভিয়াস যারা কাজ করে গেছে তাদের রিসার্চের যে গ্যাপটা সেটাকে একটু আইডেন্টিফাই করা, ওই জিনিসগুলোকে একটু দেখানো, ওই জিনিসগুলো সম্পর্কে একটু আলোচনা করা, দেন আপনারটার সাথে তাদেরটার সাথে একটা কম্বিনেশন সৃষ্টি করা, এই জিনিসটা করার চেষ্টা করা উচিত। আর থার্ড যে প্যারাটা থাকবে সেটাতে সবসময় বলার ট্রাই করবেন আপনাদের মডেল সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করবেন যে আপনাদের মডেলটা কিভাবে এটাতে কন্ট্রিবিউট করতে পারতেছে, খুব বেশি টেকনিক্যাল আলোচনা করার দরকার নেই, জাস্ট সামারি আকারে আলোচনা করবেন যে এইভাবে বা এভাবে। ফোর্থ যে প্যারাটায় রাখার চেষ্টা করবেন সেটাতে আপনাদের পেপারটা কি কন্ট্রিবিউট করতেছে, দ্য মেইন কন্ট্রিবিউশন, এবং আপনার পেপারের এইমটা কি ওই জিনিসটা সম্পর্কে কথা বলেন। এবং ফাইনালি পুরো পেপারের আপনারা একটা সামারাইজ দিতে পারেন যে এই সেকশনে এটা আছে, ওই সেকশনে এটা আছে, এরকম ভাবে জাস্ট শেষ করতে পারেন। এটা হলো একদম ক্লিন একটা ইন্ট্রোডাকশনের পার্ট হইতে পারে। তো এখন আমি আমারটা কিভাবে লিখছি ওইটা সম্পর্কে এখন আমরা একটু দেখব। তো প্রথমে আমরা শুরু করছি যে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ব্লাড ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য deadliest form of cancer. The World Health Organization predict that there would be an amount of 4.5 million new cases of cancer and about 2.5 million deaths in the year of 2022. তো আমরা এখানে বলতেছি আসলে ব্লাড ক্যান্সারটা কিভাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে ডেডলিয়েস্ট বলছে, কি হইতেছে কেস সম্পর্কে এইগুলার আলোচনা করছি। দেন আমি এখানে একটা কথা বলছি, when abnormal cell in the blood tissue grow out of control they can turn into hematological cancer। তো এখানে আমরা একটা সাইট করছি, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, এটা আমরা একটা পেপার থেকে নিছি, অবশ্যই এগুলার সাইট করা ইম্পর্টেন্ট, যেটা আপনার পেপারে ক্রেডিবিলিটি বাড়াবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। দেন আমরা বলছি যে ব্লাড ক্যান্সারের কন্ডিশনে কিভাবে ইফেক্ট হতে পারে অ্যাডাল্টের, চিলড্রেনের, এই জিনিসগুলো সম্পর্কে কথা বলার ট্রাই করছি। দেন ক্লাসিফিকেশনটা আসলে কেন ইম্পর্টেন্ট, যে অনেক সময় দেখা যায় ক্যান্সারের লোকেশন, টেক্সচার, শেপ, এই জিনিসগুলো খুব ভালোভাবে ম্যানুয়ালি নাও আইডেন্টিফাই করা যেতে পারে, এই কারণে ক্লাসিফিকেশনগুলো ইম্পর্টেন্ট। এখানে আমরা বলার চেষ্টা করছি যে ম্যানুয়াল অ্যানালাইসিস টেক টাইম অ্যান্ড ইজ prone to erode due to the large amount of data and different blood cancer type। তো এই জন্য আসলে ব্লাড ক্যান্সারটা খুবই ভালোভাবে আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট, আর সেটা যদি আমরা একটা এনসেম্বল মডেলের মাধ্যমে করতে পারি সেটা খুবই ভালো। তো এই প্রথম প্যারাতে আসলে আমরা এই ব্লাড ক্যান্সারের ডিটেকশন, এটা কি হইতেছে, কতটুক হইতেছে, এটার ইম্পর্টেন্স বা এটা নিয়ে রিসার্চ করাটা আসলে কতটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা আসলে ফুটানোর ট্রাই করছি। সেকেন্ড প্যারাতে চলে আসি, এখানে আমরা বলতেছি যে there have been recent efforts to identify and classify blood cancer by manually extracting feature and detecting cancer, leading to a time consuming and inaccurate process. For blood cancer to extracted in diagnosis, automatic cancer detected is required। তো অটোমেটিকটা আসলে রিকোয়ার্ড, এই জিনিসটা সম্পর্কে বলছি। দেন ক্লাসিফিকেশনের জন্য প্রিভিয়াসলি আসলে কোন ধরনের মেথডগুলা বলা হয়েছে সম্পর্কে ওই জিনিসটা এখন আমরা বলার ট্রাই করতেছি। যেমন another approach involves use a DCNN for detecting blood cancer. Blood cancer definition is a process known for its laborious nature। এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করতেছি। প্রিভিয়াসলি কারা কি বলছে, কতগুলা ডাইমেনশন এখানে বলা হয়েছে, যেমন দ্য অ্যাডপ্টেড অফ 3 dimension of CNN has followed the rise of 2 dimensional CNN। কিভাবে আসলে কত ডাইমেনশনাল সিএনএন ইউজ করছে, কিভাবে ইউজ করছে। দেন এখানে আমরা বলতেছি যে এখানে আমরা ডিসিএনএন ব্যবহার করার ট্রাই করছি এবং ডিসিএনএন এর মাধ্যমে কাজ করার ট্রাই করছি। নাও এখানে আমরা আমাদের স্টাডির যে ডাইভার্স রেঞ্জ সেটা আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। দিস স্টাডি ইউজ এ ডাইভার্স রেঞ্জ অফ টেকনিক ইনক্লুডিং সিএনএন, আরএনএন, ensemble method and transfer learning। A study of CNN architecture has been conducted using VGG19, ResNet, ResNet 101, ResNet। আমরা এই জিনিসগুলো বলতেছি যে আমাদের স্টাডিটা কেন বাকিদের থেকে একটু ডাইভার্স বা কি জন্য। আবার এখানেও আবার এটাও বলা হয়েছে যে যখন আমরা এই
সিএনএন গুলো ক্রিয়েট করছি তখন ডাইমেনশন রিলেটেড টু স্পেস ডেপথ অ্যান্ড ব্রেথ আর অল টেকেন ইনটু অ্যাকাউন্ট। আমরা এগুলো সবগুলোকে অ্যাকাউন্টে নিছি যে আসলে কোনটার জন্য কি ধরনের ইফেক্ট পড়ে। এ ভ্যারাইটি অফ টেকনিক্স আর ইউজ টু ইনহ্যান্স দ্য মডেল সাচ অ্যাজ র্যান্ডম সার্চ, হাই প্যারামিটার অপটিমাইজেশন, আমরা এই জিনিসগুলো ইউজ করার ট্রাই করছি। এখন চলে আসছে আমাদের থার্ড প্যারাতে। তো থার্ড প্যারাতে আসলে আমাদের মডেল কি প্রোভাইড করতেছে এই জিনিসটা সম্পর্কে এখানে আমি আলোচনা করছি। যেমন এ মেথড অফ ডিপ লার্নিং known as ensemble learning combines a number of primary learner in a fusion strategy to enhance generalization capability। এটা সম্পর্কে আমি কথা বলার ট্রাই করতেছি। দেন ডিপ লার্নিং using ensemble learning involves the integration of a large number of primary learner with a fusion strategy to improve জেনারেলাইজেশন। এখানে একটা বড় কথা বলা হয়েছে, তো এটা আমি শুধু হাওয়াতেই কথা বলে দিতে পারি না, এটার জন্য আমার কিছু সাইটেশনের দরকার, যে অবশ্যই আমি একটা পেপার থেকে দেখছি। আপনারা যে পেপার থেকে যেটা পড়বেন অবশ্যই ওইটাই সাইট করবেন, এটা ছাড়া অন্যটা সাইট করার চেষ্টা করবেন না। দেন লাস্টলি আমি এখানে মেডিকেল ডোমেইনে এই অ্যানালাইসিসের আসলে কতটা ইম্পর্টেন্স, যেহেতু আমি ডিপ কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের কথা বলতেছি, এইটাতে আসলে মেডিকেল রিলেটেড যে ইমেজ অ্যানালাইসিসে কতটা ইম্পর্টেন্স রাখতেছে এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেন ফাইনালি আমি বলছি যে আসলে দিস পেপার ইজ অর্গানাইজড উইথ এ লিটারেচার রিভিউ, এক্সপেরিমেন্টাল সেটআপ, ডিসকাশন অ্যান্ড কনক্লুশন। এখন আমরা লিটারেচার রিভিউ সম্পর্কে আলোচনা করব। তো এখানে আমি আমার লিটারেচার রিভিউটা আসলে দুইটা মেইন পার্টে স্ট্রাক করছি, যে দ্য ফার্স্ট পার্ট রিভিউ several CNN variation, the second part covers general use of CNN, ব্লাড ক্যান্সারের যে সেভারেল সিএনএন ইউজ করছে তারা কিভাবে আসলে ক্লাসিফাই করছে ওইটা সম্পর্কে, অ্যান্ড ফার্স্ট পার্ট আসলে বিভিন্ন সিএনএন এর ভ্যারিয়েশন সম্পর্কে আমি আলোচনা করছি। তো যেহেতু ফার্স্ট পার্টে বিভিন্ন সিএনএন এর সম্পর্কে কথা বলছি, তো ওইখানে দেখানো হয়েছে যে আসলে সিএনএন কিভাবে হইতেছে। টু এক্সট্রাক্ট ফিচার ফ্রম ইনপুট ডাটা, CNN employs a convolutional layer also known as a filter or kernel which generate a feature map। এটা একটা পেপার থেকে পাইছিলাম আমি, তো এটাই আমার ওইভাবে আমি সাইট করছি। 14 বলতে আমি এখানে 14 নাম্বারের পেপারে যে রেফারেন্সে রাখছি ওইটা আসলে বুঝাইতেছে। তো আপনারা নাম্বারিং এর মাধ্যমেও করতে পারেন বা এপিআই সাইটেশন যেখানে আসলে অথরের নাম অনুসারে আমরা সাইট করি ওইটাও আপনারা করতে পারেন। তো এরপরে আমরা যে জিনিসটা দেখতেছি, যে প্রথমে আমরা যে মডেলটার কথা বলতেছি সেটা হলো ডেন্সনেট 201। তো ডেন্সনেট 201 এ আসলে কিভাবে কাজ করা হয় ওইটা আনলাইক কোনো ট্রেডিশনাল সিএনএন এর মতো না। এখানে আমরা ডেন্সনেট 201 সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে ডেন্সনেট 201 এর ভিতরের আর্কিটেকচারটা কেমন, এটা কি ফলো করে, কোন লেয়ার কিভাবে কাজ করে। এখানে আমরা ডেন্স লেয়ারের একটা আর্কিটেকচার প্রোভাইড করা হয়েছে, যে প্রথমে ইনপুট ব্লক, তারপর ডেন্স ব্লক, তারপরে কনভলিউশনাল লেয়ার, পুলিং লেয়ার, তারপরে ডেন্স ব্লক। ডেন্সনেটের পুরো আর্কিটেকচারটা এখানে শো করা হয়েছে। এখানে আমি বলাও হয়েছে যে সিমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ ডেন্সনেট 201 আর্কিটেকচার। তো যেহেতু এটা একটা পেপার থেকে প্রোভাইড করা হয়েছিল তাই এখানে আমি ওই পেপারের সাইটটা প্রোভাইড করা হয়েছে। আপনারাও যদি অন্য কোথাও থেকে কোনো ইমেজ কালেক্ট ইউজ করেন আপনার পেপারে তো অবশ্যই তাদেরকে সাইট করতে হবে, না হলে এটার প্লাজুয়ারিজম হবে। আর আপনারা নিজেরা যদি কোনো মডেল ক্রিয়েট করেন বা আর্ট করেন তখন সেটা আপনার, তো সেটা আপনাকে নিজে ক্রিয়েট করলে তার কোনো সাইট করার প্রয়োজন নেই, বাট সেটা যদি আপনারা অন্য কোথাও থেকে সংগ্রহ করেন সেটা অবশ্যই সাইট করতে হবে। অ্যান্ড এখানে আমি ডেন্সনেটের কোর ফাংশনগুলা কিভাবে কাজ করে, কি সম্পর্কে কাজ করে ওইটা দেখাইছি, যে ওইটা বিভিন্ন কোর ফাংশনের ইকুয়েশন আমি এখানে প্রোভাইড করছি, যে কিভাবে ইমেজটা যায়, ফিচারগুলো কিভাবে ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ার থেকে থার্ড লেয়ারে কিভাবে প্রোভাইড হইতেছে পুরো জিনিসটা এখানে দেখানোর চেষ্টা করছি আমি। সেকেন্ড আমি যে আর্কিটেকচারটা নিয়ে আলোচনা করছি সেটা হলো রেসনেট। তো এখানে রেসনেট কিভাবে কাজ করে, কিসের উপরে এমপ্লয় করা হয়েছে এটা সম্পর্কে এখানে দেখানো হয়েছে, যে অরিজিনাল ইমেজ থেকে রেসনেট মডেল কিভাবে রিশেপ হয়, দেন ফ্ল্যাটেন থেকে ডেন্সনেট, দেন ডেন্সনেট 1 থেকে কিভাবে অ্যাক্টিভেশন এভাবে যাইতেছে। তো এটাও আমি অন্য একটা পেপার থেকে যেহেতু নেওয়া, এটা যেহেতু আমরা লিটারেচার রিভিউতে আছি, রিভিউ অংশ থেকে অন্য পেপার থেকে নেওয়া, এটা অবশ্যই সাইট করা হয়েছে। অ্যান্ড রেসনেট কিভাবে আসছে, রেসনেটের কনসেপ্টটা, রেসনেটের মেইন কনসেপ্টটা হলো রেসিডুয়াল লার্নিং। তো রেসিডুয়াল লার্নিংটা আসলে কি করে, which involve adding short connection that skip one or more layer in a neural network। এটা নিউরাল নেটওয়ার্কে একটা শর্টকাট কানেকশন ক্রিয়েট করে কিছু লেয়ারকে স্কিপ করার মাধ্যমে।
তো ওই জিনিসটা আসলে কিভাবে হয়, এই রেসিডুয়াল ব্লকটা আসলে কি, ওই জিনিসগুলোর সম্পর্কে আমি একটু ছোট্ট একটা ফিগার দিছি। এটা যেহেতু আমার নিজের ফিগার, তাই এখানে কোনো সাইটের প্রয়োজন নাই। যে রেসিডুয়াল লার্নিং এর যে বিল্ডিং ব্লকটা, সেটা আসলে আমাদের কিভাবে কাজ করে থাকে, একটা ওয়েটেড লেয়ার, দেন রেলো, দেন ওয়েটেড লেয়ার থেকে এটা কিভাবে আইডেন্টিটির মাধ্যমে এখানে চলে আসে, পুরো জিনিসটা একটা ফিগারের মাধ্যমে দেখাইছে। তো এটা যদি আমি একটু শর্টকাট আলোচনা করি, যে রেসিডুয়াল ব্লক ইজ অফেন কম্পোজড অফ টু প্রাইমারি পাথওয়ে। এটাতে মেন দুইটা পাথওয়ে থাকে, একটা হলো আইডেন্টিটি পাথওয়ে থাকে, আরেকটা হলো শর্টকাট পাথওয়ে থাকে। দ্য আইডেন্টিটি পাথওয়ে ডিনোটস দ্য ইনিশিয়াল ম্যাপিং দ্যাট স্ট্যাক লেয়ার ওয়ান টু লার্ন। যে লেয়ারগুলো শিখতে চায় সেগুলোকে আসলে আইডেন্টিটি পাথওয়ে কি করে, স্ট্যাক করে একসাথে। whether the shortcut pathway offer an alternative route, যেখানে শর্টার পাথওয়ে কি করে, একটা অন্য রাস্তা তাদেরকে ইন্ট্রোডিউস করে দেয় ফর দ্য গ্রেডিয়েন্ট টু ডিরেক্টলি প্রোপাগেট অ্যাক্রস দ্য নেটওয়ার্ক বাইপাসিং ইচ ইন্ডিভিজুয়াল লেয়ার। যেহেতু লেয়ারকে স্কিপ করা রেসিডুয়াল ব্লকের একটা কোর কনসেপ্ট, তো তারা এইভাবে কাজ করে থাকে। দ্য আইডিয়া is that residual block learns a residual function which is the difference between the output in the input। তো এখানে আমরা ওই জিনিসটা দেখতেছি, আর এইটার উপরে বেস করে আমি এটার জন্য একটা ফাংশনও প্রোভাইড করছি যে এটা আসলে কিভাবে যায়। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো VGG19। তো VGG19 এর যে আর্কিটেকচারটা, সেটা 19 লেয়ারের, সেই আর্কিটেকচারটা এখানে আলোচনা করা হয়েছে। এখানে কি কি কম্পোনেন্ট নিয়ে আর্কিটেকচারটা তৈরি হয়েছে সেটাও দেখানো হয়েছে। যেহেতু এই অংশটা একটা পেপার থেকে নেওয়া, তাই এইটার একটা সাইট করা হয়েছে। বাট এই আর্কিটেকচারে কিভাবে আউটপুট সাইজটা প্রতিটা কনভলিউশনাল লেয়ারের পরে ডিফারেন্ট হয় বা কিভাবে কাজ করে, এই জিনিসটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। যে যখন কেস স্টাডিতে দেখি যে আমাদের কার্নেল সাইজ 3x3, তখন ওই কনভলিউশনাল লেয়ারের যে পিকিউআর থাকে ওইটার আউটপুট, যেমন পিকিউআর যদি আমি ধরে নিই যে এটা 24x3x1, তখন এটার আউটপুট শেপটা কিভাবে আসলে বের করা হয়। দেন এখন যদি আমরা সেকেন্ড কনভলিউশনাল লেয়ারের কথা বলি, ওইটাতে কোন ইনপুটটা যাইতেছে এবং তার আউটপুট শেপটা কিভাবে বের হয়, এই সবগুলো আমরা একটা কেস স্টাডির মাধ্যমে দেখানো হয়েছে। এখানে হচ্ছে কার্নেল 3x3, কার্নেল 7x7, এটা দেখাইছি। দেন আমরা একটা কম্প্যারিজন টেবিল দিছি, যেটা কম্প্যারিজন করা হয়েছে সিএনএন আর্কিটেকচারে কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়েছে আর এটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে। প্রথমে আর্কিটেকচারের নেম, ওইটা কত সালে পাবলিশ হয়েছে, তাদের কন্ট্রিবিউশনটা তারা কি দেখানোর চেষ্টা করছে, যে আর্কিটেকচারটা দেখাইছে ওইটার নাম্বার অফ প্যারামিটার কত ছিল, তাদের নাম্বার অফ লেয়ার কত ছিল, আর এটা এখানে আমরা রেফারেন্সটা প্রোভাইড করছি। যেমন প্রথমটা যদি ধরি, যেমন ভিজিজি, এটা 2014-তে পাবলিশ করা হয়েছে। এটার মেইন কন্ট্রিবিউশন ছিল হোমোজেনিয়াস টপোলজি ইউজেস স্মল সাইজ কার্নেল, এটা নাম্বার অফ প্যারামিটার ছিল 138 মিলিয়ন, এটা নাম্বার অফ লেয়ার 19। তো এইরকম ভাবে আমি একটা কম্প্যারিজন প্রোভাইড করার চেষ্টা করছি। দেন যেহেতু আমাদের ট্রান্সফার লার্নিং এরও কাজ করা হয়েছে, দেন আমি এখানে একটু ট্রান্সফার লার্নিং এর শর্টকাট আলোচনাও করছি। যে ট্রান্সফার লার্নিং ইউটিলাইজ এ প্রিটেন্ড সিএনএন which is pretend on a large dataset to expedite the training process. This method eliminates the need to train a CNN from scratch. এই জিনিসগুলো আমি সম্পর্কে আলোচনা করছি যে আসলে এটা কি জন্য ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, কোথায় আলোচনা করা হয়, কি ফাইন টিউনিং করতেছে, এই জিনিসগুলো আর কি শর্টকাট। দেন যেহেতু আমাদের পেপারটার মূল ফোকাস ছিল এনসেম্বল লার্নিং, যেটা আমি প্রপোজ করছি, দেন এনসেম্বল লার্নিংটা কি ওইটা সম্পর্কে আমি এখানে একটু বলছি। এখন আমরা যে সেকেন্ড পার্টে চলে আসবো, সেটা হলো লিটারেচার রিভিউর আমরা যে সেকেন্ড অংশের কথা বলছি, সেটা আমরা বলছি যে এটা আদার্স পেপারগুলোর উপরে আলোচনা করা হয়েছে। তো প্রথমে অ্যাপ্লিকেশন অফ ব্লাড ক্যান্সার ইউজিং সিএনএন। তো যারা সিএনএন ইউজ করছে তারা কি ধরনের রেজাল্ট পাইছে ওইটা সম্পর্কে। তো প্রথমে যে পেপারটা সেটা লিখছেন খান এটল, প্রপোজড এ কমপ্লেক্স মেথড ফর ক্লাসিফাইং 4 টাইপস অফ হোয়াইট ব্লাড সেল। দেয়ার মেথড ইনভলভড multiple steps including pre-processing, segmentation and feature extraction. The detection model performed well on 2487 annotation blood. The model distinguished 4 WPS types with 98% accuracy. তারা কত পার্সেন্ট অ্যাকুরেসি পাইছে, কি কি স্টেপ ফলো করছে, এই সব কিছু আলোচনা করছে।
তো লিটারেচার রিভিউ যখন অন্য পেপারের করা হয় তো আমি সবসময় সাজেস্ট করবো একটু ছোট রাখার, সেটা হবে 4-5 লাইনের ভিতরে, বাট সেটা কিছু কোশ্চেনের অ্যান্সার করা উচিত। যেমন তারা পেপারে কি কাজ করছে, কিভাবে কাজ করছে, তারা পেপারের আউটকামটা কি পাইছে, তাদের কন্ট্রিবিউশনটা কি ছিল, তাদের পেপারের রেজাল্টটা কি ছিল, এটা অবশ্যই অতটুকুর মধ্যে ডিফাইন থাকতে হবে। আপনারা পেপারটা পড়বেন, পেপার পড়ার ক্ষেত্রে আমি আগেই বলছি সবসময় সম্পূর্ণ পেপার আপনাদের পড়ার দরকার নেই। আপনারা পড়বেন অ্যাবস্ট্রাক্ট, মেথোডোলজি, ইন্ট্রোডাকশন, কনক্লুশন আর রেজাল্ট অংশটা জাস্ট একটু দেখবেন, ফুল পেপার পড়ার দরকার হয় না। তো এইভাবে আমাদের কার্লো অ্যাটল, আবির অ্যাটল, এই সবগুলো পেপার আমরা এখানে রিভিউ করছি। আর এখানে ওই পেপারগুলোই রিভিউ করা হয়েছে যেটা ব্লাড ক্যান্সারের সাথে কাজ করছে এবং সিএনএনই ইউজ করছে। যেহেতু আমরা ওইটাই করব, আপনারা যেই কাজটা করবেন অবশ্যই তাদের সাথে কম্প্যারিজন করার চেষ্টা করবেন। যেমন আপনি যদি এনসেম্বলের কাজ নিয়ে করে আপনি যদি এখন মেশিন লার্নিং এর মডেলের সাথে আপনি লিটারেচার রিভিউ করেন বা ওইটার সাথে আপনি কম্প্যারিজন দেখেন, তাহলে এটা আসলে হয় না। তো আপনার পেপারের কাজে রিলেটেড ওয়ার্কের সাথেই অবশ্যই আপনার কম্প্যারিজন দেখাইতে হবে। তো এখানে বাকি অংশগুলো তো আমি সেম কাজ করছি, কোন পেপারে অথররা কি ধরনের কাজ করছে, তারা কি কন্ট্রিবিউট করছে, তারা এট দ্য এন্ড কি রেজাল্ট পাইছে, এটার একটা ডিপ অ্যানালাইসিস আমি এখানে দেখানো হয়েছে। প্রিভিয়াস ওয়ার্ক যেটা সিএনএন এর উপরে করা, এবং এটারও আমি একটা রিসার্চ সামারি প্রোভাইড করছি, যেটা রিসার্চ ম্যাট্রিক্স বলতে পারি আমরা। এখানে রেফারেন্স প্রোভাইড করা হয়েছে, এখানে কোন ধরনের ইমেজ ইউজ করা হয়েছে, তারা কি মডেল ইউজ করছে সিএনএন এর, এবং তারা কত পার্সেন্ট অ্যাকুরেসি পাইছে, এই সব কিছু আমি একটা টেবিল আকারে প্রোভাইড করছি। দেন এট দ্য এন্ড আমরা কি নলেজ গ্যাপ পাইছি এই পেপারগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে, এটা একটু দেখি। The literature review present two extensive employed deep learning algorithm, namely detection and segmentation for identifying blood cancer. এটা অবশ্যই আমরা আগেই প্রোভাইড করছি, আমরা বলছি, এটা আমরা জানি। Then the principle of merging spatial and channel information, depth and width of architecture and multipath information processing have received substantial attention in the field of blood cancer. এটা একটা পেপার থেকে নেওয়া, তাই এটা সাইট করা। তো এখন আমরা রিসার্চ মেথোডোলজি পার্টটা দেখব। এখানে প্রথমে আমরা যে জিনিসটা সম্পর্কে আলোচনা করছি যে আসলে আমরা কোন মডেলে কাজ করছি, কি কি মডেলে কাজ করছি, কোন ফ্রেমওয়ার্ক ইউজ করছি, তাদের জিপিও কেমন ছিল, কোন প্ল্যাটফর্ম ইউজ করছি, যেমন কুল্যাবে কাজ করছি, আর কুল্যাব ল্যাবরেটরি কি র্যাম আর কি জিপিও প্রোভাইড করতেছিল, জাস্ট এতটুকু আলোচনা। নেক্সট আমরা যে জিনিসটা করছি সেটা হলো আমরা ডেটা সেটের ডেসক্রিপশন প্রোভাইড করছি। প্রথমে বলা হয়েছে যে ডেটাটা কোথা থেকে নেওয়া, ডেটাটা একটা ক্যাগেলের ডেটা সেট ছিল, তাই এটা বলা হয়েছে যে এটা ক্যাগেল থেকে নেওয়া। এরপর ডেটা কতটুক পরিমাণে ছিল, ডেটাতে কি কি ক্লাস ছিল, প্রতি ক্লাসে কেমন ছিল, এবং ওই ডেটাগুলোর মধ্যে আমরা কতগুলো ট্রেনিং এর জন্য ইউজ করছি, কতগুলো ভ্যালিডেশনের জন্য ইউজ করছি, এই সব কিছু এই টেবিলে বর্ণনা করা আছে। এবং যেহেতু ডেটাটা ইমেজ ডেটা ছিল, তাই আমরা প্রতিটা ক্লাস থেকে এক একটা ইমেজ দেওয়ার ট্রাই করছি, যাতে বোঝা যায় যে প্রতি ক্লাসের জন্য ইমেজগুলো কেমন। এখানে আমাদের 4টা ক্লাস ছিল। প্রথম ক্লাসটা ছিল বিনাইনের, সেকেন্ডটা ছিল ম্যালিগনেন্ট আর্লি পিবি, থার্ড হলো ম্যালিগনেন্ট প্রি পিবি, এবং ফোর্থ হলো ম্যালিগনেন্ট প্রো পিবি। নেক্সট হলো আমাদের প্রসেস অফ এক্সপেরিমেন্ট, যে এই ডেটাটার উপরে আমরা কি ধরনের এক্সপেরিমেন্ট করার আগে আমাদের কি ধরনের কাজ করা হয়েছে এই ডেটার উপরে। প্রথমে এই স্টেজে আমরা র ডেটাটার উপরে ইমেজ ইনহ্যান্সমেন্ট ইউটিলাইজ করা হয়। তো ইমেজ ইনহ্যান্সমেন্টের জন্য আমরা এখানে প্রথমে এই জায়গাটায় ইমেজ ইনহ্যান্সমেন্টের জন্য আসলে আমরা কি ইউজ করতে পারি, যেহেতু অগমেন্টেশন ইউজ করা হয়েছে, এখানে কিছু সাইট করা হয়েছে অগমেন্টেশনের ব্যাপারে, যে আমরা যে পেপার থেকে পাইছি ওই জিনিসগুলা। দেন আমরা এখানে এমপ্লয়েড করছি ডট অগমেন্টেশন টেকনিক। ওইখানের জন্য আমরা যে অগমেন্টেশন টেকনিকগুলা ইউজ করছি সেটা হলো স্কেলিং, ক্রপিং, ফ্লিপিং, রুটিং। এরপর আমরা কালার ইমপ্রুভমেন্টও করছি। এরপর আমরা কালারের ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এসব কিছু অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। ডাটা অগমেন্টেশন অনেক ধরনের ট্রান্সফরমেশন ইনভলভ করে, যেহেতু তাই এটার মধ্যে অনেকটা র্যান্ডম রোটেশন ইউজ করা হয়েছে, যেটা রেঞ্জ ছিল -15 থেকে +15 ডিগ্রির মধ্যে। এরপর এদের অনেকগুলা 90 ডিগ্রিতেও রোটেশন করা হয়েছে, তারপর র্যান্ডম ডিস্টোরেশন করা হয়েছে, শিয়ার ট্রান্সফরমেশন করা হয়েছে, ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল ফ্লিপিং, স্কিউইং এবং ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনও করা হয়েছে। যার কারণে দেখা গেছে একটা ইমেজ থেকে 10টা অগমেন্টেড ইমেজ জেনারেট হইতেছিল। আর এটার
এখানে এটাও বলা হয়েছে টু ইনশিওর দ্য কনসিস্টেন্সি দ্য পিক্সেল ভ্যালু অফ দ্য original and augmented image used in the studies were normalized by dividing them by 255 এদেরকে নরমালাইজও করা হয়েছে। এখন এখানে কিছু রেজাল্ট অফ অগমেন্টেশন অ্যাপ্লাই করার পরে কি ধরনের রেজাল্ট আমরা পাইছি সেগুলো দেখানো হয়েছে। যেমন এটা অরিজিনাল ইমেজ, এটা যদি সেন্টার অগমেন্টেশন করা হয়, এটা যদি সেন্টার কম্বাইন্ড অগমেন্টেশন করা হয়, এটা কম্বাইন্ড অগমেন্টেশন করা হয়, এই ইমেজটা দেওয়া হয়েছে। দেন এখন আমরা ট্রেনিং এ চলে যাব যে আমরা ট্রেনিং এ আসলে কিভাবে কাজ করছি, কি কি মডেল ইউজ করছে আমরা আগেই জানি। এই 5টা মডেল আমাদের এখানে আর্কিটেকচারে ইউজ করা হয়েছে, আর এই মডেলগুলো আসলে কিভাবে ইনভেস্টিগেট করছি এটা এখানে নিচে বলা হয়েছে। তো আমরা এখানে বলা হয়েছে যে আইডিয়াল হাই প্যারামিটারগুলো কি ছিল সেটা এখানে বলা। যেমন VGG19 যেহেতু আর্লি স্টপিং ইউজ করছি তাই এটা 25 ইপোক ইউজ করা হয়েছে। রেসনেট 152 ভার্সন 2, ইরেসনেট 152 এবং রেসনেট 101 এই তিনটাতে 52 ইপোক হয়েছে এবং ডেন্সনেট 201 18 ইপোক পর্যন্ত চালানো হয়। এদের অপটিমাইজার ছিল অ্যাডাম অপটিমাইজার এবং এদের মধ্যে VGG19 রেসনেট 152 ভার্সন 2 রেসনেট 101 43 ইপোক প্রয়োজন ছিল যাদের মডেল ট্রেনিং এর জন্য। আর অন্যদিকে ডেন্সনেট 201 এবং ইরেসনেট 152 50টা ইপোক নিয়েছিল ট্রেনিং এর জন্য। এরপর যখন CNN আর্কিটেকচার আমরা ইউজ করছি ওইখানে আমরা ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি আমরা ইউজ করছি লস ফাংশন হিসাবে, যেহেতু এটা মাল্টি ক্লাস ক্যাটাগরাইজেশন ছিল। এবং CNN এর মধ্যে আমরা অ্যাক্টিভেশন ফাংশন হিসাবে সফটম্যাক্স ইউজ করছি, আর এটাকে আমরা 60 ইপোকে রান করানো হয়েছে যেটা ড্রপ রেট ছিল 0.1। দেন এখানে একটা ক্লাসিফিকেশন সেকশন ক্রিয়েট করা হয়েছে, যেহেতু আমরা এই মডেলগুলো ইউজ করে ক্লাসিফাই করছি তাই ক্লাসিফিকেশন অ্যাপ্রোচের একটু কথা বলা হয়েছে এখানে, যে এইভাবে কিভাবে ইনপুট থেকে ফাইনালি ব্লাড সেলের ইমেজগুলো ক্লাসিফাই হইতেছে। তো ওইটার উপরে বেস করে এক্সপেরিমেন্টাল প্রসিজারের একটা ফিগার ইলাস্ট্রেট করা আছে এখানে। ইমেজ থেকে প্রথমে অগমেন্টেড ইমেজ ক্রিয়েট হলো, দেন এক্সপেরিমেন্ট ইউজিং অরিজিনাল CNN, দেন ইমেজ নেটের এক্সপেরিমেন্ট ইউজিং ট্রান্সফার লার্নিং, দেন আমাদের ডিভিএস এনসেম্বল মডেল এখান থেকে ক্লাসিফাই হয়েছে ডিজিজ ডিটেকশনের জন্য। এখন আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হলো রেজাল্ট অফ এক্সপেরিমেন্ট পার্ট, যে আমরা এক্সপেরিমেন্ট পার্টটা আসলে কিভাবে সাজানো হয়েছে। এখানে আমরা এটা বলছি যেমন দিস সেকশন এম টু অ্যাড্রেস দ্য ফলোইং রিসার্চ কিউরিজ। এই সেকশনে আমরা এই কুয়েরিগুলো অ্যান্সারে ট্রাই করছি, যেমন হুইচ অরিজিনাল CNN নেটওয়ার্ক এক্সিবিট হায়ার অ্যাকুরেসি ইন ডিটেক্টিং ব্লাড ক্যান্সার, দেন does the utilization of transfer learning enhance accuracy in detecting blood cancer, then বলছি does the application of ensemble learning technique improve the accuracy in detecting blood cancer, then এই তিনটা কোশ্চেনের উপরে বেস করে আমরা আমাদের পুরো সেকশনটাকে এখানে তুলে ধরছি। যেহেতু আমরা এখানে বিভিন্ন পারফরমেন্স ইভালুয়েশন ম্যাট্রিক্স ইউজ করছি, তো এই পারফরমেন্স ইভালুয়েশন ম্যাট্রিক্সগুলো সম্পর্কে একটু আইডিয়া দিয়ে গেছি। এটার কিছু ইকুয়েশন দেওয়া হয়েছে যেমন অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, তো এগুলো সম্পর্কে এখানে একটু ছোট ছোট ভাবে বলা আছে। দেন এখানে কনফিউশন ম্যাট্রিক্স সম্পর্কে বলা আছে যে কনফিউশন ম্যাট্রিক্সের কোন ভ্যালুটা কি ডিরেক্ট করে, যে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ ভ্যালুগুলো কিভাবে অকার হয় এই সম্পর্কগুলো একটু বলা আছে। দেন আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা করা হইতেছে, যেমন এক্সপেরিমেন্ট 1টা কিসের উপরে কন্ডাক্ট করা হয়েছে। এখানে বলছি যে পারফরমেন্স অফ দ্য অরিজিনাল CNN অ্যান্ড দেয়ার পারফরমেন্স, তো তারা কি ধরনের পারফরমেন্স পাইছে ওই জিনিসগুলোতে এক্সপেরিমেন্ট 1-এ আমরা দেখব। তো প্রথমে টেবিল 1, সেটা এক্সপেরিমেন্ট 1-এর জন্য এখানে যে পাঁচটা আর্কিটেকচার দেওয়া আছে তাদের ট্রেনিং অ্যাকুরেসি এটা আর মডেল অ্যাকুরেসি ছিল এইটা। এখানে এটার মধ্যে ডেন্সনেট 201 সবচেয়ে হাইয়েস্ট অ্যাকুরেসি দিছে, সেটা হলো 98.08%, কিন্তু রেসনেট 101 লোয়েস্ট পার্সেন্টেজ দেয়, সেটা হলো 86.41%। এবং এদের সবার প্রিসিশন, রিকল, F1 স্কোর এবং সাপোর্ট এই সবগুলো দেওয়া আছে। যেমন এটা VGG19 এর, এটা রেসনেটের, এটা ইরেসনেটের, রেসনেট 101, ডেন্সনেটের সবগুলো সম্পর্কে এখানে পারফরমেন্স ম্যাট্রিক্স দেওয়া আছে। দেন এদের যে কনফিউশন ম্যাট্রিক্স, ওই কনফিউশন ম্যাট্রিক্সের রেজাল্ট দেওয়া আছে। 4টা ক্লাসে কি ধরনের রেজাল্ট দেখতেছি আমরা, এখানে কনফিউশন ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে। তো ফিগার 8 প্রোভাইড করতেছে অরিজিনাল যে 5টা মডেল আছে তাদের কনফিউশন ম্যাট্রিক্স। দেন আমরা এদের
ট্রেনিং অ্যাকুরেসি এবং ভ্যালিডেশন অ্যাকুরেসি এখানে প্রোভাইড করছি। আর এখানে ট্রেনিং লস অ্যান্ড ভ্যালিডেশন লসটা কেমন ছিল প্রতিটা মডেলের সেটা এখানে প্রোভাইড করা। এখন আমরা এক্সপেরিমেন্ট 2 তে চলে আসব। এক্সপেরিমেন্ট 2 তে বলা আছে এক্সপেরিমেন্টাল প্রসেস অ্যান্ড রেজাল্ট অফ দ্য ট্রান্সফার লার্নিং। তো এখানে এক্সপেরিমেন্টাল প্রসেসের যে ট্রান্সফার লার্নিং এ আমরা যে অ্যাকুরেসি পাইছি সেই জিনিসগুলো সম্পর্কে বলা আছে। তো এটাও প্রিভিয়াস সেকশনের মতোই প্রথম টেবিলে আমরা কত ট্রেনিং অ্যাকুরেসি এবং মডেল অ্যাকুরেসি পাইছি সেটা এখানে প্রোভাইড করা হয়েছে। তো এখানে বলা আছে যে ডেন্সনেট 201 মডেলটা সবচেয়ে অ্যাকুরেট ছিল, যেটা 97% ছিল। এবং বাট এখানে অরিজিনাল ডেন্সনেট 201 এ যে অ্যাকুরেসিটা পাইছিলাম আমরা সেটা ছিল 98.0, যেটা প্রিভিয়াসলি আমরা হাইস্ট পাইছি। বাট এখানে এসে সেটা পারফরমেন্সটা ট্রান্সফার লার্নিং এর ক্ষেত্রে ওটা ড্রপ করে, সেটা হলো 95.00%। দেন আমরা এদের সবার প্রিসিশন, রিকল, F1 স্কোর এবং স্পেসিফিসিটি এখানে প্রোভাইড করা হয়েছে, আবার সবগুলার সেম আগেরটার মতোই। নেক্সট আমাদের থার্ড নাম্বার এক্সপেরিমেন্ট চলে আসছে। এখানে আমরা এক্সপেরিমেন্টাল প্রসেস রেজাল্ট অফ এনসেম্বল মডেল, এখানে আমরা এনসেম্বল মডেলটা নিয়ে কথা বলছি। তো এখানে আমরা একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে এনসেম্বল মডেলটা দেখতেছি। তো তার আগে এখানে দেখানো হয়েছে যে কিভাবে আসছে জিনিসটা, যেমন র, দেন অগমেন্টেড ইমেজ, দেন মডেল অফ এনসেম্বল, দেন ওয়েট কোথায় স্টোর করছি, ক্লাসিফাই অফ এনসেম্বল, দেন ক্লাসিফিকেশন। তো এখানে এই যে র ইমেজ, দেন অগমেন্টেড ইমেজ, দেন আমাদের এনসেম্বল মডেল তিনটা, দেন সফটম্যাক্স, আর্গম্যাক্স, দেন আমাদের চারটা ক্লাসে যেভাবে ক্লাসিফাই করা হয় সেটা এখানে দেওয়া আছে। তো এখানে এনসেম্বল মডেলের প্যারামিটারগুলো কি ছিল সেটা সম্পর্কে বলা আছে, কিভাবে হয়েছে। এখানে আর্লি স্টপিং ছিল 60 ইপোক, আমরা অ্যাডাম অপটিমাইজার ইউজ করছি এখানে, এবং এই তিনটা মডেল স্ট্যাক করার মাধ্যমে আমাদের এনসেম্বল মডেলটা ফাইনালি ক্রিয়েট হয়েছে। আর এখানে আমাদের এই এনসেম্বল মডেলের ট্রেনিং অ্যাকুরেসি এবং মডেল অ্যাকুরেসি কত ছিল সেটা প্রোভাইড করা হয়েছে। দেন এদের প্রিসিশন, রিকল, F1 স্কোর এটা প্রোভাইড করা হয়েছে। নেক্সট আমরা এদের কনফিউশন ম্যাট্রিক্স কি এটা দেখাইছি, এবং এদের ট্রেনিং লস এবং ভ্যালিডেশন লস কেমন ছিল, ট্রেনিং অ্যাকুরেসি এবং ভ্যালিডেশন অ্যাকুরেসি কেমন ছিল এটা দেখাইছি। ফাইনালি আমাদের ডিসকাশন পার্ট চলে আসছে। এই ডিসকাশন পার্টে এখানে মডেলের কম্প্যারিজন দেখানো হয়েছে, যে ফাইনালি মডেলের কম্প্যারিজন কিভাবে হয়েছে। যেমন আমাদের যখন অরিজিনাল ডেন্সনেট 201 ইউজ করছি তখন আমরা এরকম পাইছি, দেন অরিজিনালগুলো যখন আমরা ইউজ করতেছি এমন অ্যাকুরেসি পাইতেছিলাম। যখন আমরা ট্রান্সফার লার্নিং ইউজ করা শুরু করলাম কিছু কিছু অ্যাকুরেসি একটু ড্রপ করা শুরু হয়, একদম খুবই ড্রপ হয়। তো ফাইনালি যখন আমরা এনসেম্বল মডেলটা ইউজ করি তো যেটা আমাদের একটা হাইস্ট অ্যাকুরেসি প্রোভাইড করে। তো এই সম্পূর্ণ আলোচনাটা আমরা এই ডিসকাশন পার্টে করছি, যে আসলে আমরা কিভাবে ফুল পার্টটা কন্টিনিউ করছি। এখানে আমরা এই ওভারঅল পার্টের একটা ডিসকাস করি, আর এই ডিসকাশনটাই মডেলের বেসিসে এখানে করা হয়েছে। যেমন আমরা একটু যদি দেখি, যেমন ইন দিস রিসার্চ উই পারফর্মড ইন ডেপথ ইনভেস্টিগেশন অফ দ্য পারফরমেন্স অফ দ্য ডিপ সিএনএন ইন ডিটেক্টিং অ্যান্ড ক্লাসিফাইং 4 কাইন্ডস অফ ইমেজ অফ ব্লাড ক্যান্সার। টোটাল 3,235 original image was used in this research. However, image augmentation was carried and 11 images were generated using augmentation from one image for the blood cancer image detection. They are implemented three models which are the original individual CNN, transfer learning and ensemble model. দেন আমরা এটাকে কম্বাইন করে কিভাবে কাজগুলো করছি, সেটা কেমন অ্যাকুরেসি দিছে, এটা সবকিছু এখানে ওভারঅল একটা বর্ণনা করা হয়েছে। দেন চলে আসছে আমাদের ইনফারেন্স অফ দ্য স্টাডি। তো ইনফারেন্স অফ দ্য স্টাডিতে আসলে আমরা কি কি মেথড ইউজ করছি, কিভাবে ইনভেস্টিগেট করছি। দ্য ফলোইং পয়েন্টস অফ দ্য রিসার্চ দিস স্টাডি ক্যান বি কনক্লুডেড, মানে এই স্টাডিতে আসলে কিভাবে ওই ফলোইং রিসার্চগুলো কাজ করছে এটা সম্পর্কে একটু টেকনিক্যাল আলোচনা করা হয়েছে। যেমন প্রথম পার্টটা প্রোভাইড করছে যে আর্কিটেকচারের একটু টেকনিক্যাল ডিটেলস সম্পর্কে কথা বলা। এখানে একটু টেকনিক্যাল ডিটেলস সম্পর্কে কথা বলছি, যে কোন মডেলের কি ধরনের প্রবলেম ছিল, আর এই মডেলের এই ধরনের প্রবলেম থেকে আমরা কিভাবে এটাকে ওভারকাম করতে পারি, বা এই মডেলটাকে কেন চুজ করা হয়েছে এই সম্পর্কে একটু আলোচনা। দেন আমরা এই স্টাডিতে আমরা কি পিন পয়েন্ট করতে পারছি, যেমন এই স্টাডিতে আমরা এখানে বলা হয়েছে ইন দিস স্টাডি পিন পয়েন্টস দ্যাট নেগেটিভ ট্রান্সফার which is caused from dissimilar target and source dataset. These outcomes stress the excellence of transfer learning, though it has a potential to successfully ট্রেন ডিপ লার্নিং মডেল। তো এইটাও আমাদের আলোচনা করা হয়েছে যে নেগেটিভ ট্রান্সফার কি ধরনের ইফেক্ট পড়তে পারে একটা ডেটা সেটের উপরে। দেন আমরা এখানে থার্ড পয়েন্টে যেটা বলছি সেটা হলো যে ইভেন ইফ স্পেসিফিক সিএনএন আর্কিটেকচার ডাজন্ট পারফর্ম ওয়েল অ্যান্ড এনসেম্বল অফ সেভারাল মডেল স্টিল মে আউট পারফর্ম ইন্ডিভিজুয়াল মডেল। এটা নিয়ে আমরা একটু কথা বলছি, যেহেতু আমাদের
এনসেম্বল মডেলটা ইন্ডিভিজুয়াল মডেলকে আউটপারফর্ম করে। দেন আমাদের কন্ট্রিবিউশন পার্ট, এই পেপারে আমরা মেন কি কন্ট্রিবিউট করতে পারছি, আমাদের মেন কন্ট্রিবিউশন ছিল আমাদের এনসেম্বল মডেলটা, যেটা বাকি মডেলগুলোকে আউটপারফর্ম করে। আর এটা এখানে দেখাইছে যে দিস শোজ দ্যাট ডিভিএস এনসেম্বল মডেল হ্যাজ এ বেটার অ্যাবিলিটি টু ক্লাসিফাই ব্লাড ক্যান্সার। দেন আমাদের লিমিটেশন অ্যান্ড ফিউচার স্কোপ পার্টটা থাকে, যেখানে আমাদের পেপারের কি লিমিটেশন আছে সেটা সম্পর্কে আমরা কথা বলি, এবং ফিউচারে আমরা এটাকে আরো কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, আরো ইনহ্যান্স করতে পারি আমাদের রিসার্চটাকে, সে সম্পর্কে আমরা কথা বলবো। এখন সে কথাটা বিভিন্ন ধরনের হতে পারে, যে আপনাদের যদি প্রিভিয়াস কোনো টার্গেট মডেল থাকে সেটা যদি আপনারা অ্যাচিভ করতে চান, বা আপনার অ্যাকুরেসি যখন খারাপ হয় তখন আপনি যদি দেখাইতে পারেন আমার এটা লিমিটেশন হলো যে অ্যাকুরেসি কম আছে, প্রিভিয়াসলি আমি আরো বাড়াতে পারি, তো ওইটা একটা লিমিটেশন হয়েছে, একটা ফিচার স্কোপও হয়ে যায়। তো আমরাও সেম এখানে লিমিটেশনের কথা বলছি। তো এখানে আমাদের একটা লিমিটেশন ছিল যে আমরা সেকেন্ডারি ডেটা কোনো ইউজ করি নাই, আমরা কোনো প্রাইভেট ডেটা সেট ইউজ করি নাই যেটা আমরা ডিরেক্টলি ফিল্ড থেকে অবজার্ভ করছি, এরকম কোনো ডেটা ইউজ করি না, আমরা একটা পাবলিকলি অ্যাভেলেবল ডেটা ইউজ করছি। তো এটা একটা লিমিটেশন। তো ফিউচারে আমরা এটার উপরে কাজ করতে চাই, এবং এটাকে আমরা একটা পাইথনের ফ্ল্যাক্স ফ্রেমওয়ার্কের সাথে কিভাবে ইউজার ইন্টারফেস আমরা প্রোভাইড করতে পারি সেটার উপরে কাজ করার আমাদের প্ল্যান আছে। তো এটাই ছিল আমাদের ফিউচার স্কোপ। দেন আমাদের কনক্লুশন পার্ট, ফাইনালি আমরা পুরো পেপারের একটা কনক্লুশন, একটা এন্ডিং লিখবো। এখানে আমরা এভাবে এন্ডিং দেওয়া হয়েছে যে আর্লি ডিটেকশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ব্লাড ক্যান্সার ইজ দ্য মোস্ট নেসেসারি টু কারেক্টলি ডায়াগনোসিস অ্যান্ড affected patient. Our study suggests that detecting approach using DCNN is effective for small and dirty set of data set. Then আমরা এখানে ডেটা সেট সম্পর্কে একটু কথা বলছি, যে এই ডেটা সেটে এই ক্যান্সারে এই প্রবলেমটা আছে, এই মডেলগুলো আমরা ইউজ করতে পারি, এটা আমরা ডিটেকশনের জন্য ইউজ করতে পারি। ফাইনালি আমরা বলছি যে উই ডিসকভার দ্যাট এনসেম্বল মডেল of the three network DenseNet, VGG19, EraseNet delivers superior accuracy based on the accuracy. Then একটা declaration of the competing interest, যে অথরের কোনো ফিনান্সিয়াল ইন্টারেস্ট নাই। দেন ডেটা অ্যাভেলেবিলিটি, এখানে আমরা ডেটাটা কোথা থেকে নিছি সে সম্পর্কে আমরা একটু বলবো, অথবা ডেটাটা লিঙ্ক দিতে পারি আমরা। তো এখানে আমরা বলছি যে ক্যাগেলের রিপোজিটরি থেকে নেওয়া হয়েছে। দেন ফান্ডিং স্টেটমেন্ট, যেহেতু এটার কোনো ফান্ডিং ছিল না তাই এখানে বলা হয়েছে যে এটার কোনো ফান্ডিং নাই। দেন আপনারা লাস্টে রেফারেন্স সেকশনটা আমরা ইউজ করা হয়, এখানে আমরা রেফারেন্সিং 1 2 3 এভাবে করা হয়েছে। তো ফাইনালি দিস ইজ দ্য এন্ড অফ দিস পেপার।